Feel the real fear with us. আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে উভয়ভাবে আমাদেরকে পাঠাতে পারবেন। আর ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afnandahorrorworld@gmail.com। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন কিছুদিন আগে টাঙ্গুয়ার হাওরের আনাচে কানাচে আমরা ঘুরে বেরিয়েছিলাম এবং এই ঘুরে বেড়ানোর উদ্দেশ্য ছিল ভৌতিক গল্প সংগ্রহ করে আপনাদেরকে শোনানো। এই ভৌতিক গল্প সংগ্রহ করতে করতে এবং বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আমরা একটি জায়গায় পৌঁছি। সেই জায়গাটার নাম হচ্ছে শিববাড়ি। ওই জায়গার একটা বিশেষত্ব আপনারা জানতে পেরেছেন, সেটা হচ্ছে ওখানে একটি মুসলিম কবরস্থান এবং হিন্দু সম্প্রদায়ের একটি শ্মশান একদম পাশাপাশি আছে। এটা খুবই বিস্ময়কর একটা ব্যাপার। এরকম দৃশ্য সচরাচর চোখে পড়ে না। সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য নজির সেখানে রয়েছে। ওখানে আমরা একজন ব্যক্তিকে পেয়ে যাই, যিনি টাঙ্গুয়ার হাওরের কেন্দ্রীয় কমিটির মেম্বার, নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম। ওনার কাছ থেকে দুটি অদ্ভুত ঘটনা আমরা পাই। যদিও একটি ঘটনা খুব কমন ছিল, মাছ কেন্দ্রিক, কিন্তু আরেকটি ঘটনা ইতোমধ্যে আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন যে ওই জায়গাতে মাঝে মাঝেই হঠাৎ করে পানির পাক সৃষ্টি হয় এবং সেখানে কোনো মানুষ বা গরু ছাগল সেটা হারিয়ে যায়। অনেকেই বলে ওই জায়গাতে পানির দেও বা আমরা দেও দানব বলি ঠিক স্থানীয়দের ভাষায়, সেখানে পানির দেও রয়েছে। কখনো কখনো তারা কাউকে এইভাবে খেয়ে ফেলে। প্রিয় লিসেনার্স, এখন আমি একটি ঘটনা আপনাদের সামনে পেশ করতে চাই। ওই জায়গা কেন্দ্রিকই ঘটনাটি আমি তখনও সংগ্রহ করতে পারি নাই, অনেক পরে ঘটনাটি আমি পেয়েছি। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে মোহাম্মদ মাসুম। উনি পেশায় একজন মোটর বাইক চালক। আপনারা জানেন যে সুনামগঞ্জে অনেক দুর্গম জায়গা রয়েছে। হাওর কেন্দ্রিক পুরো সুনামগঞ্জ হওয়ার কারণে এবং সেখানে অনেক রাস্তাঘাট না থাকার কারণে মোটরসাইকেলই একমাত্র ভরসা। মোটরসাইকেলে মানুষজন আসা যাওয়া করে। তো সুনামগঞ্জের এমনই একজন মোটর বাইক চালক, নাম হচ্ছে মোহাম্মদ মাসুম। ওনার বাসা তাহিরপুরেই। ওনার বর্তমান বয়স 50। ঘটনাটি যখন ঘটেছিল সেই সময়টি ছিল 1998 সাল। সময়টি ছিল শীতকাল, ঠিক যেমন এখন শীতকাল চলছে তেমন। উনি তখন ছোটোখাটো ব্যবসা করতেন, আর ব্যবসায়িক প্রয়োজনে ওনার বেশ কিছু দেনাদার সৃষ্টি হতো, আবার ওনার কাছেও কেউ কেউ টাকা পেতেন। তো মাঝে মাঝে যে কাজটি করতেন, ওই দেনাদারদের কাছ থেকে টাকা আদায়ের জন্য তারা যখন যেই ডেটগুলো দিতেন, তখন ওই ডেটগুলোতে উনি ওই দেনাদারদের কাছ থেকে টাকা আদায়ের জন্য যেতেন। ব্যবসায়িক কারণে অনেক সময় পণ্য বেচা কেনা হয়, যার ফলে একটু দেনাদার সৃষ্টি হয় আর কি, দেনা পাওনা সৃষ্টি হয়। তো টাকা আদায়ের জন্য উনি যেতেন। তো এমনই 1998 সালের এমনই এক শীতকালে এক রাতে উনি একটি জায়গায় যান। সেই জায়গাটার নাম হচ্ছে নতুন বাজার। আপনারা যারা নীলাদ্রি গিয়েছেন তারা নতুন বাজার পার হয়ে নীলাদ্রি গিয়েছেন। তো যাই হোক, নতুন বাজার উনি যখন যান, ওখানে একজন দেনাদারের সন্ধানে তিনি গেলেও, যেহেতু তখন 1998 সালে এরকম ফোন ছিল না, আর ওই সমস্ত এলাকাগুলোতে তো এখনও নেটওয়ার্ক অতটা ভালো নয়। তো যাই হোক, তখন উনি ওই দেনাদারকে বাসায় পান নাই। কারণ হচ্ছে তিনি তখনও উনি কাজ সেরে বাড়িতে আসেন নাই।
কারণ কখন আসবেন তা তো বলতে পারেন, এদিকে রাত হয়ে যাচ্ছে। এই জন্য চিন্তা করলেন ঠিক আছে চলে যাই, আরও কয়েকজনের সাথে দেখা করার দরকার, তো তাদের সাথে গিয়ে দেখা করি। এই চিন্তা করে নতুন বাজার থেকে উনি শিববাড়ির দিকে আসতে থাকেন। শিববাড়ির দিকে যখন আসতে থাকেন এবং আস্তে আস্তে যখন শিববাড়ির ওই বিশেষ স্থানটির কাছে চলে আসেন, হঠাৎ উনি দেখেন শ্মশানে একটি মৃতদেহ দাহ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আবার একই সময়ে গোরস্থানে বা মুসলিম কবরস্থানে একটি লাশকে জানাজা দেওয়ার প্রস্তুতি চলছে, যে ওইখানেই গোরস্থানে জানাজা দিয়ে সেখানে দাফন করা হবে। শ্মশানে 20-25 জন লোক, আবার পাশে মুসলিম কবরস্থানেও একই রকমভাবে 15-20 জন মানুষ সেখানে রয়েছে। তো উনি চিন্তা করলেন যে এত রাত, তো রাত কিন্তু তখন প্রায় 11টা বাজে, আর হাওড় অঞ্চলে কিন্তু রাত 11টা মানে অনেক রাত। তো উনি চিন্তা করলেন যে এই এলাকায় তো অনেককেই তো আমি চিনি, দেখি কে মারা গেছে। তো উনি গিয়ে দেখেন যে প্রথমে যান উনি মুসলিম কবরস্থানের ওইখানে, গিয়ে দেখেন যে সবাই জানাজায় দাঁড়িয়ে গেছে। তো উনিও জানাজায় দাঁড়িয়ে যান। উনি জানাজা পড়ার পর, সাধারণত আমরা দেখি যে জানাজা পড়ার পরে লাশের মুখটা খুলে দেওয়া হয়, শেষ মানে সবাই যেন শেষ দেখা দেখতে পারে। তো উনিও লাশের শেষ দেখা দেখার জন্য এগিয়ে যান। তো উনি লাশটি দেখেন, লাশটি দেখে উনি চিনতে পারেন না। তো যেহেতু উনি চিনতে পারেন না, এই জন্য উনি আসলে কাউকে আর প্রশ্নও করেন না যে আসলে এটা কার লাশ বা কিভাবে মারা গিয়েছে, এটা আর কাউকে উনি প্রশ্ন করে না। তো উনি এবার চিন্তা করে দেখি শ্মশানের ওখানে যাই, শ্মশানের ওখানে যাকে দাহ করা হবে তাকে আমি চিনি কিনা। অত্র অঞ্চলে বেশ অনেক হিন্দু ভাইদের সাথে তো তার পরিচয় আছে। এই চিন্তা করে উনি শ্মশানের, যেহেতু একদম পাশাপাশি লাগোয়া, উনি সেখানে যান। গিয়ে দেখেন চিতার উপরে একটি লাশ শোয়ানো আছে, কিন্তু লাশটি দেখে উনি চমকে ওঠেন যে কি ব্যাপার, এই লাশটিকে যেন আমি কোথাও দেখেছি, আর একটু ভালো করে দেখি তো। এই চিন্তা করে উনি আরেকটু কাছে এগিয়ে যান। মনে হচ্ছে যে একটু আগেই এই লোকটিকে কোথাও যেন দেখেছি। ওনার হঠাৎ মনে পড়ে যায় যে আচ্ছা, একটু আগে যা জানাজা পড়লাম তার লাশের চেহারার সাথে এর চেহারা তো অনেক মিল। শুধু মিল নয়, মনে হচ্ছে হুবহু একই মানুষ। ওনার মনের মধ্যে খটকা লাগে। উনি আরো নিশ্চিত হওয়ার জন্য দৌড়ে ওই মুসলিম কবরস্থানে চলে যান। তখনও লাশ দাফন করা হয়নি, তখনও লাশের মুখ খোলা ছিল। যেহেতু মাত্র অল্প সময়ের ব্যবধান, উনি গিয়ে দেখেন যে একটু আগে শ্মশানেই যেই ডেড বডিটা উনি দেখে এসেছেন, এখানে কিন্তু ওই একই লোকের ডেড বডি। উনি কিছু বুঝতে পারছিলেন না যে কি হচ্ছে। একই লোকের ডেড বডি মুসলিম কবরস্থানে এবং পাশে শ্মশানে কিভাবে আসতে পারে। উনি দরদর করে ঘেমে যাচ্ছিলেন শীতের রাত্রেও। কাউকে যে কোনো কিছু প্রশ্ন করবেন এই সাহস পাচ্ছিলেন না, কারণ এই এমনিতে যেহেতু মানুষ মারা গেছে, এই উদ্ভট প্রশ্ন যদি কাউকে করা হয় তাহলে মানুষ তার প্রতি বিরক্ত হতে পারে, পাগল মনে করতে পারে। এই জন্য উনি কাউকে লজ্জায় এটা বলতেও পারছিলেন না, কিন্তু উনি মারাত্মক ভয় পাচ্ছেন যে একই লোকের দেহ দুই জায়গায় কিভাবে আসলো। উনি চিন্তা করলেন হয়তোবা তার দৃষ্টি ভ্রম হতে পারে। সেখানে মানে যতটুকু আলো ছিল হারিকেনের আলোতে উনি কতটুকুই বা দেখেছেন। উনি আবার ওই শ্মশানের কাছে চলে যান। তখনও চিতায় আগুন দেয়া হয়নি, কিন্তু চিতায় আগুন দেয়া হবে ভাব। উনি ওই লাশের কাছাকাছি গিয়ে নিশ্চিত হন যে এই দুই লাশের চেহারার কোনো অভেদ নেই, একই লাশ দুই জায়গায়। উনি আরো একটা ভয়ানক ব্যাপার লক্ষ্য করেন যে এই লাশকে দাহ করার জন্য যারা উপস্থিত আছেন
তাদের শরীরটা না অস্বাভাবিক রকমের চিকন। মানে স্বাভাবিক মানুষ যে চিকন হতেই পারে, মানে অনেক রোগা মানুষ হতে পারে, কিন্তু এখানে যে 20-25 জন আছে তারা প্রায় সবাই চিকন, তারা অস্বাভাবিক রকমের চিকন। এটা দেখে উনি খুবই ভয় পান। ওনার কাছে মনে হয় যে উনি যা দেখছেন এটা আসলে ভয়ঙ্কর কিছু এবং অবশ্যই প্যারানর্মাল কোনো বিষয়। ওনারা সেন্স ধরে রাখতে পারেননি, উনি সেন্স হারিয়ে ফেলেন। ওনার যখন সেন্স ফেরে, কতক্ষণ যে উনি সেন্সলেস ছিলেন উনি বলতে পারেন না। যখন ওনার জ্ঞান আসে তখন দেখেন যে এই যে লম্বা লিকলিকে মানুষগুলো, হাড় জিরজিরে মানুষগুলো, তারা লাইন ধরে হেঁটে শিববাড়ির পাশে যে গর্তটা রয়েছে, যেখানে আমরা আপনাদেরকে ভিডিওটা দেখিয়েছিলাম, ওই গর্তের ওখানে সারা বছরই প্রায় পানি থাকে, ওই গর্তের দিকে চলে যাচ্ছে এবং আস্তে আস্তে সবাই পানির মধ্যে নেমে যাচ্ছে এবং পানির মধ্যে নামতে নামতে সবাই হারিয়ে যায়। নিজের চোখে যখন এই ভয়ানক দৃশ্য দেখতে পান তখন ওনার আসলে তেমন কিছুই করার ছিল না, শুধু জোরে চিৎকার দেয়া ছাড়া, কারণ আশেপাশে তখন উনি কাউকে পাচ্ছিলেন না, বা যে ঘরবাড়িগুলো ছিল, এখন যে ঘরবাড়িগুলো হয়েছে তখন সেগুলোও ছিল না, অনেক দূরে দূরে ঘরবাড়ি ছিল। উনি প্রচণ্ড জোরে চিৎকার করেন, কিন্তু ওনার চিৎকার আর প্রতিধ্বনি হয়েও ফেরত আসে না। উনি বুঝতে পারলেন যে এখানে উনি আর বেশিক্ষণ অবস্থান করাটা ওনার জন্য ঠিক হবে না। ওনার বাইসাইকেল ছিল, বাইসাইকেল নিয়ে উনি আসা যাওয়া করতেন। উনি দ্রুত বাইসাইকেলটা নিয়ে উনি তাহিরপুরের উদ্দেশ্যে রওনা দেন। রাত যে কয়টা বাজে উনি বলতে পারেন না, কারণ তখন তার কাছে তো মোবাইল ছিল না আর ওনার কাছে ঘড়িও ছিল না। আর ওনার যে বেশি রাত হবে এতটা উনি বুঝতে পারেননি। ওনার কাছে টর্চ লাইট ছিল, কিন্তু এই বিপর্যয়ের কারণে টর্চ লাইটটা আসলে কোথায় পড়ে গেছে এটা উনি আর খোঁজার সময় পান নাই। টর্চ লাইট ছাড়াই দ্রুত বাইসাইকেল নিয়ে চাঁদের আলোতে রওনা দেন। উনি যখন চাঁদের আলোতে রওনা দিচ্ছেন এবং জোরে জোরে দোয়া কালাম পড়ছেন, একটা পর্যায়ে মনে হলো যে উনি স্বাভাবিক একটা জায়গায় চলে এসেছেন, আর কোনো সমস্যা হবে না। হঠাৎ ওনার সামনে একজন মানুষকে দেখতে পান। ওই মানুষটি তাকে বলে ওঠে, এই কে? তখন মাসুম ভাইয়ের কাছে কণ্ঠটা খুব পরিচিত মনে হয়, বলে আমি মাসুম। তখন লোকটি বলে, ও তুমি মাসুম, তোমার না আমার বাসায় যাওয়ার কথা ছিল, তুমি গেছিলা? তখন মাসুম ভাই চিনতে পারে যে হো, ইনি তো সেই ব্যক্তি, নতুন বাজারের কাছে তার বাসা, তার বাসায় তো গিয়ে তাকে আমি পাইনি। তখন বলে যে হ্যাঁ, আমি তো আপনার বাসায় গিয়েছিলাম, কিন্তু আপনাকে তো আমি বাসায় পাইনি। বলে তাহলে এদিক থেকে কোত্থেকে আসছো? তখন উনি বলেন যে ওইখানে আমার পরিচিত কয়েকজন দেনাদার ছিল, তাদের সাথে একটু দেখা করতে গিয়েছিলাম, তো ফেরার পথে একটা ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হই। তখন মাসুম ভাই ওনার ওই দেনাদারের কাছে সব যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো খুলে বলেন। তখন উনি শুনে বলেন যে ওই জায়গায় তো আসলে অনেকেই ভয় টয় পায় রাতের বেলা, তো তোমার আসলে ওই জায়গায় ওই দৃশ্যগুলো দেখে কাছে যাওয়া উচিত হয় নাই। তারপরও যেহেতু ঘটনা ঘটে গেছে, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে, তো চলো তোমাকে আমি এগিয়ে দিয়ে আসি, একা একা যাওয়ার দরকার নাই, তোমার হাতে টর্চ লাইটও নাই, চলো তোমাকে আমি এগিয়ে দিয়ে আসি। এই বলে দুজন হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে বিভিন্ন বিষয়ে কথা বলছেন, তাদের ব্যবসায়িক আলোচনা করছেন যে এখন ধানের দাম বেড়ে গেছে, তারপরে আরও বিভিন্ন বিষয়গুলো নিয়ে, যে এখন যে মূলধন আছে সেই মূলধন দিয়ে আসলে আরও অনেক
দ্রব্য কিনে ব্যবসা করতে পারছেন না, বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আলোচনা করছেন। হঠাৎ এক পর্যায়ে মাসুম ভাইয়ের সেই দেনাদার বলে ওঠে, আচ্ছা মাসুম, তুমি কি ধরনের মাংস খেতে পছন্দ করো? তখন মাসুম ভাই উনি খুব বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছেন, বলে যে আমি মুরগির মাংস খেতে পছন্দ করি। মাসুম ভাই আসলে বুঝতে পারছে না যে হঠাৎ করে কেন এই মাংসের প্রসঙ্গ উঠলো। হয়তো বা তারপরে মাসুম ভাই যেটা বলছেন যে উনি চিন্তা করেছেন যে ওনার বাড়িতে যদি হয়তোবা দাওয়াত দেবেন, এই জন্য হয়তোবা আমি কি পছন্দ করি এই জিনিসগুলো জিজ্ঞাসা করছেন তিনি। তো কথা প্রসঙ্গে মাসুম ভাইও ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, ভাই আপনি কিসের মাংস পছন্দ করেন খেতে? তখন উনি বলেন, পোড়া মাংস আমার খুব ভালো লাগে। এখন মাসুম ভাই চিন্তা করেছেন হয়তোবা কাবাব জাতীয় কিছু উনি খেতে পছন্দ করেন। তখন উনি বলেন যে আচ্ছা পোড়া মাংস, তাহলে তো কাবাব হবে, তাহলে কিসের কাবাব পছন্দ করেন? বলে না, কাবাব না, পোড়া মাংস আমার পছন্দ। তখন মাসুম ভাই হেসে দিয়ে বলেন, পোড়া মাংস আবার কেউ খায় নাকি? তখন উনি বলেন, হ্যাঁ আমি খাই, আমার কাছে খুব ভালো লাগে। তখন মাসুম ভাই জিজ্ঞেস, আচ্ছা ঠিক আছে, কিসের পোড়া মাংস খেতে আপনার ভালো লাগে? তখন ওই লোকটি বলে ওঠে, মানুষের পোড়া মাংস খেতে আমার খুব ভালো লাগে। যখনই এই কথাটি বলে তখন মাসুম ভাই চমকে ওঠে, কি ব্যাপার, এটা কেমন কথা? রাত্রে যেহেতু পাশাপাশি হেঁটে আসছিল, ওনার চেহারার দিকে কিন্তু অত বেশি খেয়াল করেননি। উনি প্রথমে 1-2 বার খেয়াল করেছেন, কিন্তু এই কথাটা শোনার সাথে সাথে মাসুম ভাই ওনার দিকে তাকিয়ে ভয়ঙ্কর রকমের চমকে ওঠেন। তিনি দেখেন আকৃতি তার মানুষের মতোই উচ্চতায়, কিন্তু মাথাটি অস্বাভাবিক রকমের বড়, চোখ দুটি অস্বাভাবিক রকমের বড়, এবং দাঁতগুলো লম্বা এবং সুচালো দাঁত, চোখা দাঁত। এই দৃশ্য দেখে উনি আর সেন্স রাখতে পারেননি, উনি চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যান। সকালবেলা হাওরের কৃষকরা যখন খেতে যাচ্ছিল, তখন খেতে চাষ করতে যাওয়ার পূর্বে মাসুম ভাইকে অজ্ঞান অবস্থায় তারা পান। সারা রাত শীতে উনি জমে গিয়েছিলেন এবং ওনার প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছিল, কারণ প্রচণ্ড ঠান্ডায় ওনার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তখন কৃষকরা দ্রুত ধরে আশেপাশে থেকে খড়কুটো জোগাড় করে সেখানে আগুন ধরিয়ে তার শরীরকে উষ্ণ করে তার সেন্স ফেরানোর পর সেখানকার কয়েকজন ওনাকে চিনতেন মাসুম ভাইকে, তখন জিজ্ঞেস করেন কি হয়েছে, তাদেরকে সব ঘটনা খুলে বলেন এবং তারা বলেন যে আসলে রাতের বেলা এখানে একা একা আসতে গেলে এই রাস্তায় একটা খারাপ জিন রয়েছে, মাঝে মাঝে সে মানুষকে এইভাবে ডিস্টার্ব করে, তো তুমি একা একা আসছিলা, এই জন্য তোমাকে পেয়ে গেছে। তো মাসুম ভাই উনি একই রাত্রে 2টি ভয়ানক ঘটনার মুখোমুখি হওয়ার কারণে উনি মানসিকভাবে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। অনেকদিন বিশ্রাম এবং ঝাড়ফুঁকের ফলে আল্লাহর রহমতে উনি আস্তে আস্তে সুস্থ হয়ে যান। এখনও উনি এখন যেটা করেন সেটা আমি প্রথমেই বলেছি, উনি মোটর বাইক চালান। এখন আপনাদেরকে এমন একটি গল্প শোনাতে যাচ্ছি লিসেনার্স, যে গল্পটি আমি এবং আমার টিম আমরা কালেক্ট করেছিলাম। আমরা যখন নোয়াপাড়া টি স্টেটে গিয়েছিলাম হবিগঞ্জ জেলার, এবং আপনারা ইতোমধ্যে একজন ব্যক্তির সাক্ষাৎকার দেখেছেন, তিনি হচ্ছেন আমাদের দুলালদা। উনি একজন চা শ্রমিক, ওনার কাছ থেকেই বেসিক্যালি ঘটনা সংগ্রহ করা, এবং
আপনারা ইতোপূর্বে যে ঘটনাটি শুনেছেন একটি সাপের গল্প, এটিও ওনার কাছ থেকে কালেক্ট করা, এবং এখন যে গল্পটি আমি বলবো এটিও উনি আমাদেরকে বলেছেন। আমাদের সাক্ষাৎকারের একটি পর্যায়ে আপনারা শুনেছিলেন দোলালদা এক ধরনের লতার গল্প করছিলেন, ওনাদের ভাষায় এটাকে ভোলা লতা বলে। তো ওই ভোলা লতা রিলেটেড একটি গল্প উনি পরবর্তীতে আমাদের সাথে শেয়ার করেন, সেই গল্পটি এখন আপনাদেরকে আমি বলতে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, এই ভোলালতা বিষয়ক কোনো বিষয় আসলে আগে থেকে আমার জানা ছিল না। হবিগঞ্জে নওয়াপাড়া টি স্টেটে গিয়ে দুলালদার সাথে কথোপকথনেই আমরা প্রথমে বিষয়টা জানতে পারি, এবং এই রিলেটেড ঘটনাও এর আগে আমি কখনো আসলে পাইনি, এবারেরটাই প্রথম। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। লিসেনার্স, দুলালদা উনি যেহেতু নওয়াপাড়া টি স্টেটের একজন চা শ্রমিক, তো উনি যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন এটিও ওই নওয়াপাড়া টি স্টেটের একজন শ্রমিকের গল্প, কিন্তু উনি তার নামটা মনে করতে পারেন নাই, যার কারণে আমাদেরকে ওনার নামটা ঠিক বলতে না পারলেও ঘটনার সময় বা ঘটনার সব ডিটেলস আমাদেরকে বলেছেন। তো ওনারা একটা বিষয় আমাদেরকে বলেন, সেটা হচ্ছে যে চা শ্রমিকরা মাঝে মাঝে বাৎসরিক শিকার উৎসব করে। এটা বহু প্রাচীন তাদের একটা প্রথা। বছরের একটি নির্দিষ্ট সময়ে তারা দল বেঁধে শিকার করেন, এবং সেই শিকারের পদ্ধতিটা এখনও তারা উৎসবের মতো করে চালু রেখেছেন। বিশেষ করে তীর ধনুক নিয়ে তারা শিকারে নামেন। পাহাড় থেকে নেমে আসা বা পাহাড়ি টিলার এদিকে আশেপাশে বেসিক্যালি তারা খরগোশ, বন্য শূকর, এই জিনিসগুলো তারা শিকার করে থাকেন। তো ওখানে থাকা যে সমস্ত নৃতাত্ত্বিক বা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন তাদের খাদ্যাভ্যাসের সাথে আমাদের তো অবশ্যই পার্থক্য রয়েছে। তো তারা এই ধরনের শিকারগুলো হরহামেশাই করেন, বিশেষ করে বছরের একটি নির্দিষ্ট সময় একটু বেশি করে থাকেন। তো লিসেনার্স, এই শিকারগুলো যখন তারা করেন, দেখা যাচ্ছে যে রাতের বেলা যখন বের হয় তখন একজন একজন করে বের হয়, দলবদ্ধভাবেও বের হয়। তো সারা রাত ধরে শিকার করে সকালে ফিরে আসে। কেউ যদি কোনো কারণে ফিরে আসতে দেরি করে বা সকালে আসতে একটু দেরি করে, কেউ উদ্বিগ্ন হয় না যে হয়তো চলে তো আসবেই। তো এরকম একজন ব্যক্তি, উনি একটু সাহসী ছিলেন অন্যদের থেকে। উনি চিন্তা করলেন যে একা একা বের হব। এর পিছনে কয়েকটা কারণ ছিল। সেটা হচ্ছে যে যদি দল বেঁধে বের হয় তখন শিকার যদি ছোট হয় তখন সেই ভাগাভাগি একটু বেশি হয়ে যাওয়ার কারণে মানে নিজের ভাগে একটু কম পড়ে। এই জন্য অনেকেই আবার একা একা শিকারে বের হন, তবে সাধারণত দলীয়ভাবেই তারা বের হওয়ার চেষ্টা করেন। তো ওই ব্যক্তি উনি একা একা বের হন। উনি একা একা বের হয়ে যেদিকে শিকার পাওয়া যেতে পারে ওদিকে উনি রওনা দেন। তো সবাই যেদিকে যাচ্ছিলেন উনি আবার ওদিকে যাচ্ছিলেন না, কারণ উনি চিন্তা করলেন সবাই যেদিকে যায় ওদিকে তো আসলে শিকার পাওয়াটা পসিবল হয় না। আসলে সবাই উৎসবের মতো করেই যায়, শিকার পেতেই হবে এমন কোনো বিষয় নয়। যিনি শিকার পান তিনি বেশ মানে প্রশংসিত হন তার সমাজে, এই আর কি। তো উনি চিন্তা করলেন এইবার আমি একটি অপরিচিত জায়গায় বা যে জায়গাতে কেউ আসলে যেতে চায় না আশেপাশে, সেখানে যাব শিকারের জন্য। তো রাতের বেলা যখন উনি বের হওয়ার পরে যথারীতি উনি তীর ধনুক নিয়ে বের হন। তো উনি যখন বেশ আধা কিলোমিটার 1 কিলোমিটার এগিয়েছেন, হঠাৎ করে মানে ঝোপের মধ্যে মনে হলো যে বড় কিছু নড়াচড়া করছে। তো উনি চিন্তা করলেন হয়তো বা এটা যেহেতু বড়, মনে হয় বন্য শূকর হবে। উনি এই চিন্তাটা করেছেন। এই চিন্তা করে উনি ওই ঝোপের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকেন। তখন উনি একটা বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে যে এই ঝোপের মধ্যে থেকে কিছু বের হয়ে যায় নাই, অথচ তার থেকে আরেকটু দূরে, সামান্য একটু দূরে আরেকটি ঝোপ রয়েছে, সেখানে মনে হচ্ছে বড় কিছু নড়াচড়া করছে। তো উনি একটু সন্দেহ করেন যে কি ব্যাপার, আমি তো এখান থেকে বের হয়ে যাওয়া দেখলাম না, বের হয়ে এই ঝোপ থেকে বের হয়ে তো ওইখানে যাই নাই, ওই ঝোপটাতে যাই নাই, তাহলে ওই ঝোপেও কি আর একটা আছে কি নাকি, উনি এই চিন্তা করেন। তো উনি চিন্তা করেন যে ভালোই তো, হয়তোবা একাধিক শিকার পেয়ে যাব, এরকমটা চিন্তা করেন। তো উনি আস্তে আস্তে
পরবর্তী দ্বিতীয় পর্যায়ে যেই ঝোপের নড়াচড়া দেখেছিলেন ওই দিকে যেতে থাকেন। তো যখন উনি ঝোপের আরেকটু কাছে আসেন তখন দেখেন ওখান থেকে আরেকটু দূরে আর একটা ঝোপের মধ্যে বড় একটা নড়াচড়া হচ্ছে। তো উনি এবারও চিন্তা করেন কি ব্যাপার, সাধারণত ঝোপের মধ্যে যদি শূকর থাকে মানুষের আসার বা পায়ের শব্দ শোনার পর তো সে বের হয়ে দৌড় দেয়, দৌড় দিয়ে হয়তো আর একটা ঝোপের মধ্যে যাবে, কিন্তু এই ঝোপে ওরকম শব্দ ওই ঝোপেও ওরকম হচ্ছে। তো উনি আসলে বিষয়টা বুঝতে পারেন না, উনি চিন্তা করেন হয়তো বা দলবদ্ধভাবে অনেকগুলো এরকম ঝোপের মধ্যে আছে, এটাও হতে পারে। তো উনি আবার পরবর্তী ঝোপের দিকে যান। আবার যখন ওই 3 নম্বর ঝোপের কাছে যান দেখেন ওই ঝোপে কোনো শব্দ মানে সারা শব্দ নাই, তার থেকে আরেকটু দূরে আর একটা ঝোপের মধ্যে বেশ নড়াচড়া। তো উনি আসলে তখনও বুঝতে পারছেন না যে উনি আসলে মানে কোন একটা বিপদে পড়তে যাচ্ছেন। উনি মনে করেছেন হয়তোবা ওনার চোখ এড়িয়ে যাচ্ছে, এই ঝোপ থেকে ওই ঝোপে চলে যাচ্ছে। তো উনিও নাছোড়বান্দা যে উনি এটাকে স্বীকার করেই ছাড়বেন এই জিনিসটা কি। তো এইভাবে লিসেনার্স উনি একটার পর একটা ঝোপ পার হতে হতে কোন দিক দিয়ে কোথায় যে চলে গেছেন উনি নিজেও জানেন না। উনি একটা সময় নিজেকে আবিষ্কার করেন যে চতুর্দিকে অসংখ্য টিলা, আশেপাশে বেশ ঝোপঝাড়, এমন একটা জায়গায় উনি আবিষ্কার করেন যে ওইটার পিছনে ছুটতে ছুটতে উনি এই জায়গাটাতে চলে আসছেন। তো তখন উনি আসলে বুঝতে পারেন নাই যে আসলে কিসের পিছনে ছুটছেন, আর যেটার পিছনে ছুটছেন এটাকে উনি আসলে দেখেনি নাই। আর উনি কারো দূর থেকে চিৎকার করে কারো হেল্পও নেয় নাই এই কারণে, কারণ যেহেতু উনি চিন্তা করেছেন একাই শিকার করব, কারো হেল্প নিব না, এই জন্য উনি কারো সহযোগিতাও নেন নাই। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে উনি যে জায়গাটাতে এসেছেন এখন কোথাও কোনো নড়াচড়া নেই। এখন উনি চিন্তা করেন কি ব্যাপার, কোথাও নড়াচড়া নাই, আমি এই অন্ধকারের মধ্যে কোন জায়গাটাতে অনুমানে সেখানে তীর ছুড়ব বা সেখানে যাব। তো উনি বেশ কনফিউজড হয়ে পড়েন যে আমি আসলে কোন দিকে যাব এখন, আশেপাশে তো অনেক ঝোপঝাড়। তো উনি চিন্তা করেন আমি একটু অপেক্ষা করি, দেখি একটু হলেও তো নড়াচড়া কোথাও শোনা যাবে, তাহলে যেদিকে নড়াচড়া শোনা যাবে ওই দিকেই যাব। তো উনি অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা পর হঠাৎ করে ওনার পেছন দিকে একটু নড়াচড়া উপলব্ধি করেন উনি, যে হয়তো বা পেছনে কোনো প্রাণী বা কোনো কিছু আছে। তো উনি আস্তে করে ঘুরে তাকান, যেহেতু অন্ধকার উনি ওখানে তেমন কিছু দেখতে পাচ্ছিলেন না। তো উনি ঘুরে তাকিয়ে চিন্তা করেন যে তাহলে এদিকে আস্তে আস্তে আগাই, কিন্তু এবার আর কোনো মানে উনি এতটা বিরক্ত হয়ে গেছেন, তো উনি চিন্তা করছেন যে এইবার আর আমি এত মানে পা টিপে টিপে আগাবো না, এবার একটা ধাওয়া দিব, ধাওয়া দিলে অন্তত ওই জিনিসটা যদি দৌড় দেয় তাহলে দৌড় দেওয়ার সময় যেহেতু গাছপালা নড়লে বুঝতে পারবে যে কোন দিক দিয়ে যাচ্ছে, যেহেতু উনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন এটার পিছনে ছুটতে ছুটতে। তো উনি একটা ধাওয়া করেন, কিন্তু দেখেন যে না কোনো কিছু দৌড় দিচ্ছে না, দৌড় দিলে তো গাছ তো নড়বে, তেমন কিছুই নেই। তো উনি খুব অবাক হন, কি ব্যাপার, এমন তো হওয়ার কথা নয়। হঠাৎ করে উনি ফিল করেন ওনার পায়ের সাথে বেশ কিছু লতা পেঁচিয়ে গেছে। তো এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা হতেই পারে, যেহেতু ঝোপঝাড়ের মধ্যে আসছেন লতা তো পেঁচিয়ে যেতেই পারে। তো উনি খুব বেশি এটা কেয়ার না করে পার থেকে লতা খুলে ফেলে উনি আবার সামনের দিকে হাঁটা শুরু করেন। তো লিসেনার্স উনি বেশ খানিকক্ষণ হাঁটতে হাঁটতে হঠাৎ করে এমন একটা জায়গায় নিজেকে আবিষ্কার করেন যে একটু আগে উনি পায়ের থেকে লতা খুলে হাঁটা শুরু করেছিলেন, উনি অনেকক্ষণ ধরে ঘুরতে ঘুরতে ওই একই জায়গাতে চলে এসেছেন। তো উনি খুব অবাক হন যে কি ব্যাপার, আমি ঘুরতে ঘুরতে একই জায়গায় চলে আসলাম, আমি তো সোজা হেঁটেছি, আমি তো বাঁকা কোনো দিকে যাইনি, তা আবার এখানে চলে আসলাম কেন। তো উনি চিন্তা করেন হতেও পারে রাতের বেলা ভুল হতে পারে। উনি আবার হাঁটা শুরু করেন। তো লিসেনার্স
অনেকক্ষণ হাঁটার পর তিনি আবার আবিষ্কার করেন উনি আবারও সেই জায়গাটাতে চলে এসেছেন, যে জায়গাটাতে সেই লতা উনি পায়ের থেকে খুলে রেখেছিলেন। কিভাবে উনি বুঝতে পারলেন? সেটা হচ্ছে, যেহেতু ওনার পায়ের সাথে লতা পেঁচিয়ে গিয়েছিল, ওখান থেকে উনি লতা খুলেছিলেন। ওইখানে আসার পরে চাঁদের, এখন রাতের বেলা, কিন্তু ওনার সাথে তো পূর্ণিমার আলোতে এই শিকারগুলো করে থাকেন, যেদিন পূর্ণিমা হয় ওই পূর্ণিমার দিনে। এই জন্য উনি স্পষ্ট সেটা দেখতে পাচ্ছিলেন যে উনি একটু আগে যেখান থেকে গিয়েছিলেন আবার সেখানে ফিরে আসছেন। তো উনি এভাবে বারবার 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 চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই উনি ওই গোলকধাঁধা থেকে বের হতে পারছিলেন না। হঠাৎ উনি আবার জঙ্গলের মধ্যে নড়াচড়া শুনতে পান। তো এবার উনি চিন্তা করেন যে আসলে এটা কি, এটা আমাকে দেখতেই হবে। সেই অনেক দূর থেকে এটার পিছনে ছুটতে ছুটতে আসলাম, এটা আসলে কি, এটা দেখতেই হবে। তো উনি এবার চিন্তা করেন, এবার যেই জায়গাটাতে মানে নড়াচড়া হয়েছে এখানে উনি তীর ছুড়বেন। এর আগে উনি একটা তীরও ছোড়েন নাই। তো উনি তীর তাক করেন এবং উনি আবার যখনই একটু নড়াচড়া দেখেছেন সাথে সাথে সেখানে তীর ছোড়েন। কিন্তু লিসেনার্স, ওনার অনুমানের ভিত্তিতে ওই তীর ছোড়ার পরও যেখানে যাওয়ার পরে দেখেন যে ওনার তীরটা তীরের জায়গায় পড়ে আছে, ওখানে কিছু নাই। এবং তীর ওখানে যাওয়ার পরেও কোনো কিছু দৌড়ে পালাবে সেখানেও কিছু নাই, মানে তেমনও কিছু উনি দেখেন নাই। উনি খুবই এবার মানে ভয় পান যে কি ব্যাপার, কি হচ্ছে এগুলো, এমন তো হওয়ার কথা নয়। কোনো কিছু ছুটে পালিয়ে যাওয়ার কোনো ধরনের কোনো সাউন্ড বা কোনো গাছের নড়াচড়া আমি দেখছি না। তাহলে আমি আসলে কিসের পিছনে এতক্ষণ ধরে ছুটছি? কে আমাকে এভাবে ঘোরাচ্ছে? কে আমাকে নিয়ে আসলো? উনি এর কোনো প্রশ্নের উত্তর বা কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না। আর এটা উনি খুঁজে পাচ্ছিলেন না যে উনি যে ঘুরতে ঘুরতে বারবার একই জায়গায় চলে আসছেন। তো উনি চিন্তা করলেন যে যেভাবেই হোক এই জায়গা থেকে বের হতে হবে, আর দেরি করা যাবে না। তো উনি সাহস করে মানে আকাশের নক্ষত্র, ওনারা যেহেতু মানে আদিবাসী সম্প্রদায়, এই জন্য দেখা যাচ্ছে যে অনেক বিষয়াবলী, জ্যোতিষশাস্ত্রের কিছু কিছু বিষয় ওনাদের বংশ পরম্পরায় ওনারা জানেন যে রাতের বেলা হারিয়ে গেলে কিভাবে আকাশের তারা দেখে ওনারা মানে পথ নির্ণয় করবেন। তো উনি আকাশের তারাকে নির্ধারণ করে, একটি দিক নির্ধারণ করে উনি হাঁটা শুরু করেন, যে তাহলে আমি অন্তত ডানে বায়ে যাওয়ার কোনো বিষয় থাকবে না। তো উনি এইভাবে হাঁটছেন প্রায় 1 ঘন্টা হাঁটছেন। হাঁটার পরে যেহেতু হবিগঞ্জ, সিলেট, শ্রীমঙ্গল এই জায়গাগুলো কিন্তু পাহাড় বা টিলা আছে অনেক। তো উনি হাঁটতে হাঁটতে ওই তারকা নির্দেশ করেই উনি মানে তারকাকে দেখেই উনি হাঁটছিলেন। বেশ অনেকক্ষণ পরে হঠাৎ করে দেখে উনি আবার যে জায়গাটা থেকে হাঁটা শুরু করেছিলেন সেখানে চলে এসেছেন। এবং ওখানে আসার পর এবার আর একটা ভয়ঙ্কর ব্যাপার উনি লক্ষ্য করেন। সেটা হচ্ছে যে আশেপাশে যে ঝোপগুলো ছিল সেই ঝোপগুলোতে একত্রে বেশ কোনো কিছু নড়াচড়া করছে, মনে হচ্ছে যে অনেকগুলো একসাথে কিছু, কিন্তু কি সেটা, এটা উনি দেখতে পাচ্ছিলেন না। এবার উনি সাংঘাতিক ভয় পান, মানে এবার ওনার ভয়ের মাত্রা একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যে আসলে আমি কি বিপদে পড়লাম। কারণ এই আকাশের তারা দেখে চলেও আমি পথ খুঁজে পাচ্ছি না, তাহলে কি হলো, কি হয়েছে আমার সাথে? তো উনি ভয়ে সেন্সলেস হয়ে যাবেন, কিন্তু যাওয়ার আগ মুহূর্তে ওনার যতটুকু মনে আছে, উনি যেটা পরবর্তীতে সবাইকে বলেছিলেন সেটা হচ্ছে যে সেন্সলেস হওয়ার আগ মুহূর্তে উনি দেখেছিলেন যে এই যে ঝোপগুলোর মধ্য থেকে অনেক লম্বা মানে লতা পাতার মতো কিছু বের হয়ে আসছে। এটা আসলে কোনো প্রাণী না, মনে হচ্ছে লতা পাতা।
ওই ঝোপগুলোর মধ্যে থেকে লতা পাতা সুরসুর করে বের হয়ে আসছে, বের হয়ে তার দিকে আসছে এবং তার শরীরকে আস্তে আস্তে কি পেঁচিয়ে ফেলছে এরকম মনে হচ্ছে। এরপরে উনি আর কিছু স্মরণ করতে পারেন নাই। ওদিকে সকালেও যখন উনি ফিরে আসেন নাই, তখন আশেপাশের লোকজন একটু চিন্তিত হয়ে পড়ে যে কি ব্যাপার, ও সকাল আসলো না, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। তখন লোকজন তাকে একটু খোঁজার জন্য বের হন। খুঁজতে 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 বিকালের দিকে তাকে সেন্সলেস অবস্থায় সেখানে পাওয়া যায়। তো তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। তো সব বিষয় খুলে বলেন। তো গ্রামের যিনি বা ওনাদের সম্প্রদায়ের যে প্রবীণ আছেন একজন বলেন যে তোমাকে যে এই পথ দেখিয়ে নিয়ে গেছে যে বা দিকভ্রান্ত করে দিয়েছে, এটি আসলে এক ধরনের গাছ, এটাকে ভোলালতা বলে। স্থানীয় ভাষায় সেটাকে ভোলালতা বলে, কারণ এই গাছটি চাইলে মানুষকে নাকি বিভ্রান্ত করতে পারে এবং কোনো কারণে কেউ যদি এই গাছটি একবার পা দিয়ে ডিঙায় বা পার হয়ে যায়, তাহলে তার দিকভ্রান্ত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অন্তত সকালের আগে সে কোনোভাবেই সে পথ খুঁজে পাবে না। তো এই ঘটনাটি ওনার সঙ্গে ঘটেছিল। প্রিয় লিসেনার্স, আমি বা আমার টিম গোলাম রাব্বি ভাই, রিফাত, আমরা এই দুলালদার কাছ থেকে ভোলালতার গল্পটি শুনেছিলাম। বিশেষ করে আমি পরবর্তীতে দুলালদার কাছ থেকে এই গল্পটি কালেক্ট করি। ফার্স্ট টাইম ভোলালতা সম্পর্কে হালকা আমাদেরকে ধারণা দিয়েছিলেন। আর আমি বলেছিলাম যে ভোলালতার দেখা পাওয়া যাবে কোথায়। তো উনি বলেছিলেন যে এখন অনেক জায়গা পরিষ্কার হয়ে যাওয়ায় এই বিশেষ করে ঝোপঝাড় থাকলে সেই জায়গাটাতে হঠাৎ করে কখনো কখনো রাতের বেলা ভোলালতার আবির্ভাব ঘটে, কিন্তু ইদানিং নাকি এটা কম দেখা যায়। তো উনি বললেন যে কখনো কখনো মানে একাধিক টিলা যদি পাশাপাশি থাকে এবং পাশে ঝোপঝাড় থাকে, এখনও নাকি রাতের বেলা কেউ কেউ এই ভোলালতার খপ্পরে পড়েন। তো ভোলালতা সম্পর্কে আগে আমাদের বা আমার কোনো ধারণা ছিল না। যেরকম আছে আমি জানতাম যে হয়তোবা বা দুষ্টু জিনেরা হয়তোবা মানুষকে দিকভ্রান্ত করে দেয়, কিন্তু এই গাছের আকৃতির যে অদ্ভুত জিনিসটাও যে মানুষকে দিকভ্রান্ত করতে পারে, এটা আসলে আমরা নওয়াপাড়া স্টেটে দুলালদার সাথে কথা না হলে এই গল্পটি সম্পর্কে আমাদের কোনো ধারণাই থাকতো না বা আমিও জানতে পারতাম না। আশা করি গল্পটি লিসেনার্স আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।